নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা যেটা বলেছিলাম আরাকান করিডোর নিয়ে ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট আমার হাতে এসছে। সেই রিপোর্টের আগাগোড়া আমি এখান থেকে তুলে দিচ্ছি। আমি ধীরে ধীরে পড়ব, আপনারাও পড়ুন, পড়লে বুঝতে পারবেন। আমি সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও করে দেবো, তাহলে বুঝতে পারবেন যে আপনার দেশ বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ডিপ স্টেটের হাতে বেঁচে দিয়েছেন। এখন আরাকান যে করিডোর, তারই বা এখন কি অবস্থা। শুধু তার আগে একটা কথা বলবো, এটা আমার খুব মনের কথা। দেখুন, আমি কোনোদিন তো আপনাদের কাছে বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করুন। আমি যতদূর বলেছি যে আমারটা শেয়ার করুন, লাইক দিন, এর বাইরে আমি কোনোদিনও বলিনি। একবার বলেছিলাম 96,000 যখন ছিল, তখন আমি বলেছিলাম আমার স্বপ্ন ছিল 1 লাখ আমার হবে, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। সেই প্রথম এবং শেষবার। এই যে আমি যখন যে রিপোর্টগুলো করি, তার নিচে যে সমস্ত কমেন্টগুলো আসে, সেই কমেন্টগুলো আমায় খুব দুঃখ লাগায়। কারণ বাংলাদেশে তো আমার কেউ নেই, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসা পত্র কিছুই নেই। বাংলাদেশকে আমি ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে শ্রদ্ধা করি। তার জন্যই আমার এই খেটে খুটে করা। তার প্রতিদানে যদি আমাকে গালি খেতে হয়, মানে সবাই নয়, কিছু কিছু মানুষ আছেন যারা দেখবেন, দেখার পরও আমাকে গালি দেবেন, এই জিনিসটা আমার রুচিশীল বলে মনে হয় না। এখন এগুলো করতে করতে না আমার একটা এমন অবস্থা আমি এসে গেছি, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আর কিছুদিন দেখব, এখন এই শেষ সময়টা হয়তো আমি আপনাদের পাশ থেকে সরেও যাওয়ার চিন্তা করছি, যে বাংলাদেশ নিয়ে আমি আর 7টার সময় কোনো রিপোর্ট করব না। বরং আমার দেশ আছে, পড়ে আছে, আমি আমার দেশে রিপোর্ট করব। ইউটিউবের পয়সা, এই ভিউ ব্যবসা যারা করে, ওই চ্যানেল থেকে নিয়ে, এই খবর থেকে নিয়ে, সেই খবরটা আমি করি না। আমি খবর ব্রেক করি, আর ব্রেক করতে গেলে খবর 10টা খবরের মধ্যে 2টো খবর ভুলতেই পারে। কারণ যারা খবরটা দেয় তারা অনেক সময় বলেছি, তারা নিজেরা নিজস্ব কিছু মানে ব্যাপার থাকে, সেগুলো খাইয়ে দেওয়ার চেষ্টা করে। আমাদের পক্ষে সেগুলো বোঝা খুব মুশকিল হয়ে যায়। তো যাই, এটা হলো আমার গিয়ে মনের দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের দেখার ইচ্ছে হবে না তারা দেখবেন না, আনসাবস্ক্রাইব করে দিন, আমাকে গণহারে আনসাবস্ক্রাইব করে দিন। কিন্তু আপনারা কেউ আমাকে এই গুজববাজ, তারপর আমি জানি এখনো লিখবেন। এই রিপোর্টটা, আমি যেটা লিখিত রিপোর্ট আপনাদের এখানে তুলে দিচ্ছি, এই রিপোর্টটা দেখার পর অনেকে বলবেন যে এটা গুজব। একটা এরকম কনফিডেন্সিয়াল রিপোর্ট খুঁজে বার করে আনুন যারা লিখছেন গুজব। আমি বুঝবো ক্ষমতা কত। 30 বছর এমনি ঘাস কাটেনি। যাই হোক, খবরে ফিরে আসি। ব্রিফ রিপোর্ট। সাবজেক্ট: স্ট্র্যাটেজিক মিটিং অন হিউম্যানিটেরিয়ান করিডোর ইস্যু ইন কাতার। ডেট 26-27 মে 2025। তার মানে দেখুন, আপনাদের এখানে যখন আমি বলেছিলাম ভোরবেলাতে ওই চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি বেরিয়ে গেছেন ওই ব্রেকফাস্ট মিটিং এর পর, সঙ্গে সঙ্গে আপনাদের এনএসএ খলিলুরও বেরিয়ে গিয়েছে, বেরিয়ে দোহা চলে গেছিল। আমি এই খবরটা করেছিলাম রাত্রিবেলাতে 11টার সময় করেছিলাম। তাই 26-27 রাত্রিবেলা ওইখানে মিটিংটা হয়েছে। আচ্ছা, সামারি: according to received information, a high-level strategic meeting is scheduled to take place in Qatar, where Bangladeshi National Security Advisor Mr. Khalilur Rahman and US Charge d'Affaires in Dhaka, Ms. Tracy and Jacobson will participate. Representative from CIA, the Office of the United States General and Open Society Foundation will also be attendance. ওখানে কে কে ছিল? খলিলুর রহমান ছিল, এ ছিল আপনাদের
চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি ছিলেন। আর ছিলেন সিআইএ লোকজন, ইউএন সেক্রেটারি জেনারেল তার অফিস থেকে লোকজন ছিল, ওপেন সোসাইটি ফাউন্ডেশন মানে জর্জ সোরসের ফাউন্ডেশন, তার অ্যালেক্স সোরাস সম্ভবত উপস্থিত ছিল, যদিও অ্যালেক্স সোরসের নামটা এখানে নেই। এবার ওই মিটিংয়ে কি হয়েছে, মেন এজেন্ডা তো ডিটারমাইন দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন ফর রিজলভিং দ্য স্টেটমেন্ট সারাউন্ডিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ এ হিউম্যানিটেরিয়ান করিডোর ইন মায়ানমার রাখাইন স্টেট। নেক্সট করিডোর, নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক করা, কি করা যায় সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে। সারাউন্ডিং ইমপ্লিমেন্টেশন ওইটাকে তৈরি করার ব্যাপারে, হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করার ব্যাপারে রাখাইন। Analysis, settlement implementation. The humanitarian corridor initiative is currently inactive due to recent political tension, military sensitivity and regional concern. আপাতত মুলতুবি করা আছে। Humanitarian corridor initiative currently inactive due to recent political tension, রাজনৈতিক কারণে, মিলিটারি সেন্সিটিভিটি যেটা হচ্ছে আমাদের সেনাপ্রধানের আপত্তি, এবং রিজিওনাল কনসার্ন, এবং সাম্প্রতিক রিজিয়নে আমাদের ভারত এবং চীন, রাশিয়া তাদের যে আপত্তি, তার রিজিওনাল কনসার্নের জন্য আপাতত মুলতুবি রইল। ইনভলভমেন্ট অফ ইউএস ডিপ স্টেট, although Tracy and Jacobson was appointed under the Biden administration, her mandate in primarily aligned in the US deep state, including the CIA and border national security apparatus. তার যে ট্রেসি যে জেকবসনের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা বাইডেন সরকার দিয়েছিল, এবং তার মূল কর্তব্য হলো সে সিআইএ তাদেরকে সার্ভ করা, এই ডিপ স্টেটকে সার্ভ করা, এবং সিআইএ ডিপ স্টেটের যারা অংশ আছে তাদেরকে সার্ভ করাই হচ্ছে তার মূল কর্তব্য। রোল অফ ওপেন সোসাইটি ইন ইউএন, efforts are underway to internalization the corridor initiative by aligning with it global humanitarian frameworks. এই যে এখন যে বন্ধ হয়ে গেল, এটাকে এখন ইন্টারন্যাশনালাইজ করা, আন্তর্জাতিক চেষ্টা করা হবে হিউম্যানিটেরিয়ান করিডোরটাকে আবার কি করে করা যায় সেই ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হবে। বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভ, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি কি আছে সেটা দেখা হচ্ছে। অনগোয়িং টেনশন বিটুইন মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ওভার দ্য করিডোর ইন্ডিকেট দ্য নিড ফর এ স্ট্র্যাটেজিক রিঅ্যাসেসমেন্ট। এই যে ওয়াকারুজ্জামানের সঙ্গে সরকারের যে একটা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যে একটা যে বিরোধ বেঁধেছে, সেই বিরোধটা নতুন করে রিঅ্যাসেসমেন্ট করতে হবে। আপাতত মুলতবি রইল, এখন রিঅ্যাসেসমেন্ট করতে হবে, অর্থাৎ এখনই করিডোরটা সম্পর্কে আর কোন রকম এগোনো হচ্ছে না, রিঅ্যাসেসমেন্ট করে তারপরে যা করা হবে। পসিবল অবজেক্টিভস, এস্টাবলিশিং রিজিওনালি সাপোর্ট প্ল্যাটফর্ম করিডোর ইমপ্লিমেন্টেশন। Possible objectives, establishing a regionally supported platform for corridor implementation. মানে এখন রিজিওনাল যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সাপোর্ট আদায় করার জন্য চেষ্টা করা হবে। পসিবল অবজেক্টিভস যেটা ধরা হয়েছে, এক্সটার্টিং কোঅপারেটিভ প্রেশার অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল থেকে চাপ দেওয়া হবে টু ওভাররাইড অবজেকশন ফ্রম বাংলাদেশ মিলিটারি। এই বাংলাদেশ মিলিটারি ওয়াকারুজ্জামান এবং তার সেনারা যেটা এর বিরোধটা করছে সেটাকে ওভাররাইড করার জন্য চেষ্টা করা হবে। পজিশনিং দ্য করিডোর মেকানিজম আন্ডার ইউএন পিস কিপিং অ্যান্ড অবজারভার মিশন ফ্রেমওয়ার্ক। এটাকে করিডোরটাকে মেকানাইজ করা হবে ইউএন পিস কিপিং ফোর্স, এটা দিয়ে যদি এগুলোকে সেট করা যায়, মানে আশপাশের দেশগুলোকে যদি রাজি করানো যায় তাহলে এটা করা হবে। অ্যাপ্লাইং কোঅর্ডিনেটেড এক্সটার্নাল প্রেশার অন দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ,
অ্যাপ্লাইং কোঅর্ডিনেটেড এক্সটার্নাল প্রেশার, মানে বাইরে থেকে প্রেশার দেওয়া হবে সরকারকে, মানে ইউনূস সরকারকে, যেটা যে করেই হোক এটা করতে হবে। এবার স্ট্র্যাটেজিক রিস্ক কি কি আছে? ওয়ারসেলিং সিভিল মিলিটারি রিটালিয়েশন ইন বাংলাদেশ, মানে খুব একেবারে মিলিটারি বাংলাদেশের সিভিল এবং মিলিটারির মধ্যে একটা সংঘর্ষ বাঁধতে পারে, সেটা একটা রিস্ক রয়েছে। পোটেনশিয়াল মিলিটারি ব্যাকল্যাশ অন গ্রাউন্ডস অফ ন্যাশনাল সভারেন্টি, মিলিটারি যে করছে, আপত্তি করছে, তার একটা জোর করে করতে গেলে তার একটা ব্যাকল্যাশ আছে। সেই ব্যাকল্যাশ হচ্ছে, সেটা হচ্ছে মানে দেশাত্মবোধ থেকে, সেনাবাহিনীর দেশাত্মবোধ থেকে সেই ব্যাকল্যাশটা হতে পারে, সেই আশঙ্কাটা করা হচ্ছে। ইনক্রিজ অ্যালিগেশনস অফ ফরেন ইন্টারফেয়ারেন্স ইন ডোমেস্টিক পলিটিক্স, ফরেন যারা যে সমস্ত শক্তিগুলো আছে, বিদেশি শক্তিগুলো আছে, যারা ডিপ স্টেটের অংশ, তাদেরকে দিয়ে ডোমেস্টিক পলিটিক্সের মধ্যে চাপ দেওয়া হবে। যেমন যত রাজনৈতিক দল আছে তাদের উপরে চাপ সৃষ্টি করা হবে, পয়সা টয়সা এই সমস্ত দেওয়াটার কথা, পয়সার কথা উল্লেখ করা হয়নি, কিন্তু ধরেই নেওয়া যায় এখানে পয়সার ব্যাপার রয়েছে। ইরোশন অফ গভর্নমেন্ট ক্রেডিবিলিটি ইন ইন্টারন্যাশনাল মিডিয়া, ইরোশন হচ্ছে ধস, ইউনূস সরকারের যে ধস নেমেছে সেইটা সম্পূর্ণ একেবারে ইন্টারন্যাশনাল মিডিয়াতে পুরো পরিষ্কার দেখানো হচ্ছে, ফলে এই মুহূর্তে ওইটা করা একটু অসম্ভব হয়ে যাচ্ছে। এবার রিকমেন্ডেশন কি কি আছে? মেনটেন ডাইরেক্ট মনিটরিং অফ দ্য আউটকাম অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিটিং, PSS the potential alignment of the coordination framework involving the CIA, Open Society Foundation, এই ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং সিআইএ এর সঙ্গে যুক্ত হয়ে আরো কি করে এই কাজটাকে ত্বরান্বিত করা যায় সে চেষ্টা করা হবে। রিএস্টাবলিশিং রিডাইরেক্ট কমিউনিকেশন টু অ্যাড্রেস পসিবল স্ট্রাকচার বিটুইন দ্য মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, কি করে আরো বেশি করে সিভিলিয়ান এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আরো সম্পর্ক ভালো করা যায় তার একটা চেষ্টা করা হবে। অ্যাসার্ট বাংলাদেশের সভারেন্টি পজিশন অন দ্য করিডোর ইস্যু থ্রু ইউএন অ্যান্ড ইউএস ডিপ্লোম্যাটিক চ্যানেল, বোঝার চেষ্টা করা হচ্ছে, অ্যাসার্ট করা হচ্ছে, বোঝার চেষ্টা করা হচ্ছে যে ইউএন আর ইউএস এইটা বোঝার চেষ্টা করছে যে এখানে সভারেন্টি, যে দেশাত্মবোধ এবং অখণ্ডতা নিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাকর্তা ওয়াকারুজ্জামান তিনি যে বারবার আপত্তি তুলছেন সেটাকে কি করে কাটানো যায়। এই যে এতদিন ধরে আপনারা সেনাপ্রধানকে, মাঝে মাঝে আমিও বলেছি, আমি বলিনি তা নয়, আমিও নিরপরাধ নই, এই যে সেনাপ্রধানকে গালিগালাজ করা, তার উপরে রুষ্ট হওয়া, তাকে দু কথা শোনানো আমরা করেছি, কিন্তু সেনাপ্রধান একা এই দেশটাকে বাঁচিয়ে দিয়েছেন। আপাতত যা রিপোর্টটা দেখা যাচ্ছে তার বিটুইন দ্য লাইনগুলো পড়লে এখন বোঝা যাচ্ছে যে পরিষ্কার হচ্ছে যে এই প্রজেক্ট আপাতত মুলতুবি হয়ে গেল, আরাকান প্রজেক্ট আপাতত মুলতুবি হয়ে গেল। আমার কাছে যা খবর আছে, যা খবর পেয়েছি, ওখানে একটা 19 তলা বিল্ডিং হওয়ার কথা ছিল, শিলকাঠি নাকি একটা জায়গা আছে, সেখানে 19 তলা বিল্ডিং হওয়ার কথা হয়েছিল, 4 তলা অব্দি উঠেও ছিল, এখন কাজ বন্ধ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে দেখবেন যে ডিফেন্সের লোকজন, মানে ইউএস ডিফেন্সের লোকজন, মিলিটারি যারা আছে, তারা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে, তারা ব্যাকপ্যাক নিয়ে তারা যে যার চলে যাচ্ছে। এটা হলো বর্তমান অবস্থা। তার আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ফিলিপিন্স থেকে ইউএস একটা জাহাজে খাদ্য সামগ্রী, দৈনন্দিন জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল বাংলাদেশে। সেই জাহাজটা ফেরার কথা ছিল হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে, কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের কাছে এসে দেখে এত কোরাল যে সেখানে আর ভিড়তে পারেনি। ভিড়তে না পেরে তারা আবার ফিলিপিন্সে ফিরে গিয়েছে, কারণ এখানে চট্টগ্রামে যদি আসে তাহলে পরে লোক চক্ষু আড়ালে হবে না, এখানে ব্যাপক গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। একই সরকার চাপে রয়েছে, আরো চাপে পড়ে যাবে, বিরোধীরা চেপে ধরবে, ফলে
ওটাকে এতে নামিয়ে, সেন্ট মার্টিনে নামিয়ে ছোট ছোট বোটে করে নিয়ে আসার একটা প্ল্যান হয়েছিল, যে প্ল্যানটাও ভেস্তে গেছে। ফলে আপাতত যেটা দাঁড়াচ্ছে এই রিপোর্টের ভিত্তিতে, যে আরাকান করিডোর আপাতত মুলতুবি রইল। আর ইউএস যেখানে আপাতত মুলতুবি করে দেয়, সেখানে নতুন করে আর ভাবনা চিন্তা বলে রিকনসিডার করা হবে, অমুক করা হবে বলে, কিন্তু ইতিহাস যা বলে তাতে একবার যদি আমেরিকা ধাক্কা খেয়ে পিছিয়ে যায়, আগামী 50 বছরের মধ্যে সেই প্ল্যানকে আর এক্সিকিউট করার চেষ্টা করবে না। করবে, আবার করবে 30 বছর কি 50 বছর বাদে আবার চেষ্টা করবে। ইউএস ডিপ স্টেট চেষ্টা করবে। ডিপ স্টেট অনেক দ্বীপ, তাকে ধরা খুব মুশকিল। এখানে আর্মস লবি আছে, টেক লবি আছে, ফার্মা লবি আছে, তারপর আপনার আরো যে সমস্ত আইট লবি টবি যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে স্ট্রং লবি, তারাই দেশ চালায়, তারাই হচ্ছে ডিপ স্টেট। তো যাই হোক, আপাতত আপনারা নিশ্চিন্ত থাকুন যে হিউম্যানিটেরিয়ান করিডোর আমরা হচ্ছে না, ওটা আপাতত ঝাঁপে লাঠি হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।